অস্থির চালের বাজার, অজুহাতের শেষ নেই। এক মাসের ব্যবধানে বেড়েছে ৫ থেকে ৬ টাকা, ভোগান্তিতে স্বল্প আয়ের মানুষ। প্রতিটি ৪টি সড়ক দুর্ঘটনার একটি কারণ মোবাইল ফোন। রাস্তা পারাপার ও গাড়ি চালানোর সময় ফোনের ব্যবহার বাড়ছে। রাজধানী গণপরিবহনে বিশৃঙ্খলার মূল কারণ অতিরিক্ত জনসংখ্যার চাপ। স্যাটেলাইট শহর নির্মাণের পরামর্শ বিশেষজ্ঞদের। শিবগঞ্জে অপারেশন ঈগল হান্টে আবু সহ ৪ জঙ্গি নিহত। আবুর স্ত্রীকে চাপাই থেকে রাজশাহীতে স্থানান্তর। এবং রাজউক ও জেলা প্রশাসনের এক চিঠি নিয়ে ক্ষুব্ধ ২০ লাখ নগরবাসী। স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি যোজনা আফরিন। দেখছিলেন সূর্যাভিত্তিক ইন্ডিয়ান ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। বেড়ে চলছে চালের দাম, আর এর জন্য অজুহাতে যেন শেষ নেই। বন্যায় ফসল নষ্ট সহ নানান অজুহাতে গত এক সপ্তাহে কেজিতে দাম বেড়েছে অন্তত ২ টাকা, আর এক মাসের ব্যবধানে প্রায় সব ধরনের চালে বেড়েছে ৫ থেকে ৬ টাকা। এ অবস্থায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। বিস্তারিত নাজিয়া কর্নার রিপোর্টে। গত বছরের তুলনায় এবার প্রায় সব ধরনের চালের দাম গড়ে কেজিতে বেড়েছে ১০ থেকে ১১ টাকা, আর গেল এক মাসে দাম বাড়ে ৫ থেকে ৬ টাকা। হাওর অঞ্চলের ফসল নষ্ট হওয়ার অজুহাত দেখিয়ে মিল মালিকরা দাম বাড়াচ্ছেন বলে অভিযোগ আড়তদারদের। গত বছর আমরা এই সিজনে গুটি চাল বিক্রি করছি ৩২-৩৩ টাকা, কিন্তু এই বছরে যাইয়া চালের দাম হয়ে গেল ৪০ টাকা গুটি চালের বাজার। স্বর্ণা পাইজাম যেটা ওনারা বলে ওটার বাজার হয়ে গেছে ৪১ টাকা। তো এখন দেখা গেছে বাজার গত বছরের তুলনায় এই বছর অনেকটাই বেড়েছে। সিজন শেষ, নতুন আসবে এই পর্যায়ে। লাস্ট যে ক্রাইসিস চাউলের পুরাতন চাল কোনো মিলে নাই, এই জন্য চালের দাম ১ টাকা ২ টাকা কেজিতে বাড়ছে। তবে নতুন চাল আসলে দাম কিছুটা কমবে বলে জানান ব্যবসায়ীরা। চাল আমদানি না করলে এই কৃত্রিম সংকট কাটিয়ে ওঠা অসম্ভব বলেও মনে করেন তারা। কৃত্রিম সংকট লাঘব করার জন্য বাইরে থেকে দেশে কিছু আমদানি করা দরকার। এর অবস্থানে যাবে কিনা এটা সঠিক বলা যাবে না, কারণ আপনার যেই ধানগুলা নষ্ট হয়ে গেছে এখানে তো প্রায় সারা বাংলাদেশের ৩ থেকে ৪ মাসের একটা যোগান দিত। আর পাইকারি বাজারে চালের দাম বাড়ায় অসন্তুষ্ট খুচরা ব্যবসায়ীরা। দৈনন্দিন বাজেটের সাথে তাল মিলাতে না পেরে ক্ষুব্ধ ভোক্তারাও। মিলারদের একটাই কথা যে ধানের দাম বেশি। আসলে এখন দাম হতো, আর এখন দাম করতে কিনে দাম তার সবচেয়ে আগের কিনা দাম, সে ওটাই এখন ওটাকে তারা ওই সুযোগ এখন নিচ্ছে। বন্যা হয়েছে এটা তো অজুহাত দেখাইবি মানুষে, কিন্তু ওইটা আমরা চাই না, কিন্তু চালের দামটা কমুক এটা আমরা চাই। এই যে চালের দাম বাড়ছে, সাধারণ মানুষের ভীষণ কষ্ট হচ্ছে। তারা মোটা চালের দামও বেড়ে গেছে, মোটার চালও কিনে খেতে পারতেছে না। চালের দাম নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ বাজার মনিটরিংয়ের পাশাপাশি কার্যকর উদ্যোগ নিবে এমন আশা তাদের। নাজিয়া কনা, নিউজ 24, ঢাকা। এদিকে রমজানের আগেই পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে বেড়েছে ছোলা, চাল, ডাল, তেল সহ সব ধরনের পণ্যের দাম, যার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে খুচরা বাজারে। ক্রেতারা বলছেন বাজার মনিটরিং না করার কারণে দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি, আর জেলা প্রশাসক জানান দ্রুত মনিটরিং করার কথা। চট্টগ্রাম থেকে নয়নভূরা জয়ের প্রতিবেদন জানাচ্ছেন সালেহ জহুর চৌধুরী। দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার হিসেবে পরিচিত চট্টগ্রামের খাতুনগঞ্জ। রমজান শুরু না হলেও এই পাইকারি বাজারে এখনই ছোলা, চাল, ডাল, তেল সহ সব ধরনের পণ্যের দাম বাড়তে শুরু করেছে। বেড়েছে সব ধরনের চাল, মশলা, শুকনো মরিচ সহ পেঁয়াজ, রসুনের দামও। পাইকার এবং আমদানিকারকরা বলছেন আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বেশি হওয়ায় প্রভাব পড়েছে। মূলত দুটি কারণে বাজারের দাম বাড়ছে রমজান উপলক্ষে। সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল বাজারে সবকিছু পণ্যেরই দাম বেশি আছে, আর হচ্ছে ডলারের দাম। এদিকে পাইকারি বাজারে সব ধরনের পণ্যের দাম বাড়ায় খুচরা বাজারে দাম বেড়েছে বলছেন ব্যবসায়ীরা। আচ্ছা, ছোলা, সোনা, তারপরে চাউল, তোল, এগুলো সবগুলো পাইকারি বাজারে বাড়তি, এই জন্য আমরা এখানে একটু বাড়তি দামে বিক্রি করছি। অন্যদিকে রমজানের আগে এভাবে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় হতাশ ক্রেতারা। যেভাবে জিনিসপত্রের দাম বাড়তেছে, এ হারে যদি বাড়তে থাকে তাহলে পবিত্র রমজানে আমাদের হিমশিম খেতে হবে। আমরা আগে পেঁয়াজ কিনছি 15 টাকা, এখন কিনছি 25 টাকা।
তা আমাদের এই জিনিসগুলোর দাম বাড়ছে, সামনে রমজানে আরও দাম বাড়ে যাবে। এটা যদি সরকার মনিটরিং করে ভালো করে তাহলে জিনিসটা ভালো বলে মনে হয়, নাহলে অনেকজন নিত্য দিন খেটে মানুষ আছে যে ওদের কষ্ট বলার মতো না। কৃত্রিম যে কোনো সংকট এড়াতে বাজার মনিটরিং করার পাশাপাশি বিভিন্ন উদ্যোগের কথা জানালেন জেলা প্রশাসক। পর্যবেক্ষণ করছি যে কী ধরনের বিষয় এবং কতটুকু দাম বৃদ্ধি পেয়েছে। যদি সেরকম অভিযানের মতো প্রয়োজন হয় অবশ্যই আমরা বসবো এবং তাদের সাথে আলোচনা করব। যদি আলোচনা সেরকম ফলপ্রসূ না হয় তাহলে তো অবশ্যই আমরা অভিযানে যাব। খাতুনগঞ্জের পাইকারি বাজারে ছোলা বিক্রি হচ্ছে কেজি প্রতি ৭৬ টাকা করে, যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৮৮ থেকে ৯০ টাকা কেজি দরে। এভাবে চাল সহ সব পণ্যের দাম খুচরা বাজারে কেজিতে ১০ টাকার চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রতি 4টি সড়ক দুর্ঘটনার একটির কারণ মোবাইল ফোন। গাড়ি চালানোর সময় ফোন ব্যবহারের প্রবণতা বাড়ছে চালকদের মাঝে, আর সেদিকে নজর দিতে গিয়ে ঘটছে দুর্ঘটনা। স্মার্টফোনের ভয়াবহ আসক্তির সবচেয়ে বড় শিকার হচ্ছে তরুণ সমাজ। শেখ জালালের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান। প্রযুক্তির ছোঁয়ায় বিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে স্মার্টফোন। এমন এক সময় এসেছে যখন স্মার্টফোন ছাড়া জীবন ভাবতেই পারে না অগণিত মানুষ। বাংলাদেশে এখন স্মার্টফোন ব্যবহারকারী মানুষের সংখ্যা প্রায় ৩ কোটি, যাদের বেশিরভাগই বয়সে তরুণ। কি নেই স্মার্টফোনে? গেমিং, সেলফি, ফেসবুক, আরও কত কি। তাই সময় অসময় মানে না, চোখ আটকে থাকে স্মার্টফোনে। স্মার্টফোনের সোশ্যাল নেটওয়ার্কিং আর 3G 4Gর গোলক ধাঁধা কি আদৌ এনে দিতে পারে স্মার্টনেস? আমরা বিভিন্ন ধরনের ইনস্টিটিউশনাল এডুকেশন যেগুলো থাকে সেগুলো আমরা অলরেডি সোশ্যাল নেটওয়ার্কিংয়ে পাই। আমরা যখন পড়াশোনা করছি তখন আমরা খুব সহজেই এর জন্য আমাদের মোটা একটা বই ক্যারি করতে হচ্ছে না, ডিকশনারির জন্য আমরা অনায়াসে এখান থেকে নিয়ে নিতে পারছি। তবে এর বিপরীত চিত্র উঠে এসেছে মার্কিন মনোবিজ্ঞানীদের গবেষণায়, যেখানে দেখা যাচ্ছে অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার এক ধরনের আসক্তি। রাতে বালিশের নিচে ফোন রেখে ঘুমিয়ে থাকেন 61% মানুষ। তরুণ প্রজন্মের 50%রই রয়েছে প্রবল স্মার্টফোন আসক্তি। আর এই তরুণদের 77%ই পারিবারিক কলহে জড়িয়ে পড়ছে স্মার্টফোন ব্যবহারকে কেন্দ্র করে। এতে পারিবারিক বন্ধন দুর্বল হয়ে পড়ছে। স্মার্টফোনের এমন আরও নানা ধরনের ক্ষতিকর প্রভাব পড়ছে পারিবারিক ও সামাজিক জীবনে। শুধু তাই নয়, সড়ক দুর্ঘটনার 26%ই ঘটে মুঠোফোনে চোখ রাখতে গিয়ে। তারপরও চালকদের 56%ই গাড়ি চালাবার সময় স্মার্টফোন ব্যবহার করেন। তরুণরা তুলে ধরলেন এর আরও কিছু ক্ষতিকর দিক। কাছের ফ্রেন্ডদের সাথে আর ওরকম কথা বলা হয় না, ফোন নিয়ে ব্যস্ত থাকা হয় বেশি। সারাদিন স্মার্টফোন নিয়ে বসে থাকা লাগে, যার কারণে ফ্যামিলিকে টাইম দেওয়া যায় না। তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিভাগের তথ্য অনুযায়ী 2020 সাল নাগাদ বাংলাদেশে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা দাঁড়াবে প্রায় 5 কোটিতে। কোনো নিয়মনীতি ছাড়াই বিশাল এই জনগোষ্ঠীর হাতে স্মার্টফোন তুলে দেওয়ার বিপরীতে অবস্থান অনেক সমাজবিজ্ঞানী এবং তথ্য প্রযুক্তিবিদদের। ক্রাইম যেমন বেড়ে যেতে পারে, অপরদিকে দুর্ঘটনার আশঙ্কাও অনেক বেড়ে যায়। ফলে এর একটি সুনির্দিষ্ট বিধান করাটি মনে হয় আমাদের বা ব্যবহারের নীতি তৈরিটি এখন একটি সময়ের দাবি হয়ে উঠেছে। ফেসবুকে জানতে চাই ওই বইয়ের কোন চ্যাপ্টারটুকু পড়লে পরীক্ষায় পাশ করা যাবে, অর্থাৎ একটা যে কম্প্রিহেন্সিভ যে পড়াশোনা করা সেই জায়গাটাতে আমরা এখন যাচ্ছি না। এখানেই হচ্ছে নলেজ এবং ইনফরমেশনের পার্থক্য। সমাজবিজ্ঞানীরা বলছেন তরুণরাই দেশের ভবিষ্যৎ। প্রযুক্তির প্রবল স্রোতে তাদের ভাসিয়ে দেবার আগে একটুখানি ভাবার সময় এসেছে। স্মার্টফোনের উপকারিতার কোনো শেষ নেই। আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের গবেষণা বলছে এই স্মার্টফোন আমাদেরকে স্মার্ট করতে করতে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যে প্রতিদিন অন্তত কারণে অকারণে 130 বার স্মার্টফোন ব্যবহার করি আমরা। তাই এই আসক্তি যদি এখনই ঠেকানো না যায় তাহলে ভবিষ্যতে মাদকাসক্তির মতো এক বড় আসক্তিতে পরিণত হতে পারে এই স্মার্টফোন আসক্তি। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। রাজধানীতে যে হারে বাড়ছে মানুষ, তার কাছে হার মানছে যানজট নিরসন আর পরিবহন সংকট দূর করার সব প্রয়াস। নগরীতে বাড়ছে যানবাহন, তৈরি হচ্ছে নতুন নতুন ফ্লাইওভার ও ইলু, নেওয়া হচ্ছে পরিবহন খাতে শৃঙ্খলার প্রতিষ্ঠান নানা উদ্যোগ। কিন্তু সব উদ্যোগই মুখ থুবড়ে পড়ছে অস্বাভাবিক দ্রুত গতিতে বাড়তে থাকা ঢাকাবাসীর সংখ্যার সামনে। কিছুতেই এই দুইয়ের মধ্যে ভারসাম্য আনা যাচ্ছে না। কিন্তু কেন, জানাচ্ছেন নাজিয়া কণা।
প্রশাসনিক কর্মকাণ্ডের মূল কেন্দ্র, কর্মসংস্থানের বড় সুযোগ, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন সেবা রাজধানীমুখী। এসব কারণে মানুষের মূল স্রোত ঢাকা কেন্দ্রিক। আর তাই প্রায় 2 কোটি জনসংখ্যার এই মেগা সিটিতে প্রতিদিনই যুক্ত হচ্ছে নতুন মুখ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেব মতে দেশের জনসংখ্যা বেড়ে যাওয়ার হার 1.47% হলেও ঢাকা মেগাসিটিতে এই হার 3.82%। দেশের জনসংখ্যার 10%-এরই বসবাস এই নগরীতে। বাড়তি মানুষের যাতায়াতের চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গাড়ি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলছে এ নগরীতে প্রতিদিন গড়ে 303টি গাড়ি নিবন্ধিত হয়। বিআরটি এর হিসেবে ঢাকায় নিবন্ধিত গাড়ির সংখ্যা প্রায় 11 লাখ। সারা দেশের প্রাইভেট কারের 78% ও মোটরসাইকেলের 26% চলে ঢাকার রাস্তায়। দেশে নিবন্ধিত মোট গাড়ির 37%ই চলছে এই রাজধানী শহরে। কিন্তু রাজধানীতে বাড়তে থাকা মানুষের ও যানবাহনের সংখ্যার সাথে বাড়েনি সড়কের পরিমাণ। এমন পরিস্থিতিতে রাজধানীর যানজট নিয়ন্ত্রণে পার্শ্ববর্তী শহরগুলোকে উন্নত করে ঢাকাকে বিকেন্দ্রীকরণের পরামর্শ দিলেন নগর পরিকল্পনাবিদরা। ঢাকার সাথে যে সংযোগ সড়কগুলো আছে, যোগাযোগের মাধ্যম রয়েছে, নদীপথ, রেলপথ এবং সড়ক পথ, এর মাধ্যমে কেরানীগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, সাভার, গাজীপুর এগুলিকে যদি ত্বরান্বিত একটা যোগাযোগ ব্যবস্থা করা যায়, কমিউটার রেল করা যায়, তাহলে অবশ্যই আমাদের বর্তমান জনঘনত্ব ডিসবার্স হওয়ার কারণে যানজটটা ব্যাপকভাবে নিরসিত হবে। ডিভিশনাল হেডকোয়ার্টারগুলিকে ঢাকার পর্যায়ে নিয়ে আসতে হবে। পর্যায়ে নিয়ে আসতে হলে 3টি কাজ প্রচণ্ড রকমের। একটি হলো আইনের শাসন, আরেকটি হলো শিক্ষা ব্যবস্থা, আরেকটি হচ্ছে হেলথ ফেসিলিটিস। মডার্ন ট্রান্সপোর্ট সিস্টেমকে যদি আমরা নিয়ে আসি, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে 2.5 ঘন্টায় ঢাকায় পৌঁছানো সম্ভব। নগর পরিকল্পনাবিদদের এমন পরামর্শের বিষয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক বলছে, ঢাকামুখী মানুষের সংখ্যা নিয়ন্ত্রণে স্যাটেলাইট শহর নির্মাণের পাশাপাশি নতুন সড়ক নির্মাণ করে ঢাকার সাথে পার্শ্ববর্তী শহরগুলোর যোগাযোগ উন্নয়নে কাজ করছেন তারা। ঢাকার চারপাশ দিয়ে আপনার সড়কের কথা বলা হয়েছে, যেগুলো এই সড়কগুলো যদি হয়ে যাবে ইস্টার্ন ফ্রিঞ্জ, যেটা রামপুরা, আফতাবনগর, এগুলো বনশ্রী হয়ে একটি যাবে। ইনার সার্কুলারের যেটা ওই যে বালু নদী থেকে কুড়িল হয়ে এইসব ইয়েতে যাবে, তাহলে হবে কি, এই রোডগুলো হয়ে গেলে আপনার এই ঢাকার এই আমরা যে শহরটাকে বলছি শহরের মধ্যে তাদেরকে প্রবেশ করতে হবে না। রাজধানীর যানজট নিরসনে ঢাকার উপর চাপ কমাতে সরকারের সংশ্লিষ্ট সব বিভাগকে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দেন নগর পরিকল্পনাবিদরা। অস্বাভাবিক দ্রুত গতিতে বাড়তে থাকা ঢাকাবাসীর সংখ্যার সামনে মুখ থুবড়ে পড়ছে যানজট নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের নেওয়া সব উদ্যোগ। এমন পরিস্থিতিতে ঢাকাকে বিকেন্দ্রীকরণের মাধ্যমে রাজধানীর যানজট সমস্যা সমাধানের পরামর্শ দিলেন নগর পরিকল্পনাবিদরা। নাজিয়া কণা, নিউজ 24, ঢাকা। প্রায় 40 ঘন্টার মাথায় শিবগঞ্জের জঙ্গি আস্তানায় অপারেশন ঈগল হান্ট শেষ হয়েছে। অপারেশনের সময় নিজেদের বোমা বিস্ফোরণে রফিকুল ইসলাম আবু সহ 4 জঙ্গি নিহত হয়েছে। আর বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশিদ হোসেন। তিনি আরও জানান, অপারেশন ঈগল হান্ট শেষ হলেও আজ সোয়াতের বোম ডিসপোজাল এবং ক্রাইম সিন টিম কাজ শুরু করবে। প্রতিনিধি রফিকুল আলমের প্রতিবেদন আর জানাচ্ছেন সালে জহুর চৌধুরী। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের এই জঙ্গি আস্তানায় প্রায় 40 ঘন্টার অভিযান চালায় পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট এবং বিশেষায়িত টিম সোয়াত। বৃহস্পতিবার সন্ধ্যা 6:45 আনুষ্ঠানিকভাবে অপারেশন ঈগল হান্ট সমাপ্ত ঘোষণা করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশিদ হোসেন। জানান, অভিযানে আবু সহ নিহত হয়েছে 4 জঙ্গি। আজকে সকাল থেকে যখন আবার অপারেশন শুরু হয়, অনেকেই জেনেছেন যে এখানেও তারা আবার এক্সিকিউশন করে। এক পর্যায়ে আবার আমাদের সদস্যরা তাদেরকে বিভিন্নভাবে নিরাপদে আমাদের কাছে হস্তান্তর করার জন্য, যার কারণে আমাদের আজকে সারাদিন এভাবে সময় গিয়েছে। সর্বশেষ আবু সহ তার আরও 3 জন সহযোগী, তাদের মৃতদেহ ভিতরে পাওয়া গেছে এবং সবগুলো এক্সপ্লোশনে মারা গিয়েছে প্রাথমিকভাবে আমাদের ধারণা। বাদ বাকি কালকে আমাদের সুইপিং টিম যারা আছে, ক্রাইম সিনের লোকজন, এরা ভিতরে সুইপিং করার পরে বিস্তারিত তথ্য আপনারা জানতে পারবেন। আমি দাবি করতে পারি এ যাবৎকালে যত অপারেশন হয়েছে, এটা ছিল সবচেয়ে চমৎকার এবং সফল অপারেশন। এর আগে বিকেল 5টায় জঙ্গি আস্তানা থেকে আবুর অন্তঃসত্ত্বা স্ত্রী ও তার এক কন্যা শিশুকে জীবিত উদ্ধার করে সোয়াত। এরপর তাদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে।
বুধবার ভোর থেকে আস্তানাটি ঘিরে রাখলেও মূলত সন্ধ্যায় চূড়ান্ত অভিযানে নামে কাউন্টার টেরোরিজম ইউনিট এবং সোয়াত সদস্যরা। এরপর থেকে দফায় দফায় গুলির শব্দ শোনা যায়। জঙ্গিরা সব মিলিয়ে 7টি গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। এলাকায় এখনও 144 ধারা জারি রয়েছে। মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজধানীর রামপুরা থেকে বাড্ডা হয়ে নিকুঞ্জ পর্যন্ত সড়কের দুপাশের 1385 একর ভূমিতে রাজুকের অধিগ্রহণের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে এলাকাবাসী। বাড্ডা, ভাটারা ও খিলক্ষেত থানাধীন 7টি মৌজায় রাজুক ও ঢাকা জেলা প্রশাসকের এমন হুকুম দখল প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত হবে কয়েকশো বাণিজ্যিক ও আবাসিক বহুতল ভবন, আর হুমকির মুখে পড়বে প্রায় 20 লাখ মানুষ। বিস্তারিত ফখরুল ইসলামের প্রতিবেদনে। রাজধানীর রামপুরা থেকে বাড্ডা হয়ে জোয়ার সাহারা নিকুঞ্জ পর্যন্ত 7টি মৌজার 1385 একর ভূমি সম্প্রতি হুকুম দখলের অনুমোদন দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজুক ও ঢাকা জেলা প্রশাসক। এমন পরিস্থিতিতে বিক্ষোভে ফেটে পড়ে ভাটারা ও কুড়িলের স্থানীয় বাসিন্দারা। আমরা বাড্ডা থেকে খিলক্ষেত পর্যন্ত এলাকাবাসী এক হয়ে বৃহৎ আন্দোলনের ডাক দিব। এই এলাকাকে মুক্তি করে ছাড়বে। এই এলাকার একটি মানুষের 1 ফুটে রক্ত থাকতে এই এলাকাকে আমরা আর নতুন করে কোনো একোয়ারের চক্রান্তে দেখতে চাই না। ডিসি এবং ভূমিমন্ত্রী আমাদের নিয়ে এই খেলাটা আমরা অতি সত্ত্বর যাতে বন্ধ হয় সে ব্যাপারে আমি জননেত্রী শেখ হাসিনার তার নেতৃত্বে যাতে অবমুক্ত ঘোষণা করা হয়। তারা জানালেন এই হুকুম দখল বাস্তবায়ন হলে বাড্ডা থেকে নতুন বাজার হয়ে নিকুঞ্জ পর্যন্ত 7টি মৌজায় গড়ে ওঠা কয়েকশো বাণিজ্যিক ও আবাসিক বহুতল ভবন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়বে। ক্ষতিগ্রস্ত হবে কয়েক হাজার কোটি টাকার সম্পদ। এই এলাকায় যদি একর করা হয় বা কেউ আসে, আমরা রক্তের বন্যা বয়ে দিব, তো এই এলাকায় আমরা অবমুক্ত করে ছাড়বো। দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ একাত্তা এবং জীবন বাজি রেখে এইটার জন্য আবার মুক্তিযুদ্ধের মতন কোনো যুদ্ধ হলে আমরা প্রস্তুত, কিন্তু নিশ্চিত থাকেন আমাদের সরকার এই ভুল করবে না। রাজুক ও জেলা প্রশাসকের এমন হুকুম দখলের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন ভোলা ও সুতিখোলা মৌজার বাসিন্দারা। অন্তর এলাকা সম্পূর্ণভাবে অবমুক্ত ঘোষণা করে এই দেশের মানুষকে শান্তিতে বসবাস করার সুযোগ করে দেয়। আমরা চাই শেখ হাসিনার নেতৃত্বে যদি গ্যাজেট সরকার না করে থাকে, শেখ হাসিনার সরকার আবার নতুন করে গ্যাজেট তৈরি করে আমাদেরকে অবমুক্ত ঘোষণা দেওয়া হোক। 1961 সালে সাবেক ডিআইটি, বর্তমানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক রাজধানীর বিভিন্ন স্থানে প্রায় 2800 একর ভূমি হুকুম দখলের প্রস্তাব অনুমোদন দেয়। তবে বিভিন্ন সময় রামপুরা থেকে বাড্ডা হয়ে নিকুঞ্জ পর্যন্ত কয়েক লাখ মানুষের আন্দোলনের মুখে 1991 সালে 1385 একর ভূমি অবমুক্ত করে দেয় তৎকালীন সরকার। তাই রাজুক ও জেলা প্রশাসকের এমন সিদ্ধান্তকে হঠকারী উল্লেখ করে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে এই পর্যায়ে নিয়েছে একটি বিরতি, ফিরছি একটু পর। আবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে তৃণমূলের সমস্যা সম্ভাবনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইভ। সংবাদের শুরুতে যেমনটা শুনছিলেন, গত 1 বছরে চালের দাম বেড়েছে অন্তত 10 টাকা। সাম্প্রতিক সময়ে বন্যার কারণ দেখিয়ে দাম বেড়েছে আরেক দফা। নতুন ধান এখনো বাজারে আসেনি, তাহলে কেন এই বাড়তি মূল্য? এর কারণ খুঁজতে বাংলাদেশ লাইভে এবারে যুক্ত হচ্ছেন ঢাকার বাবুবাজার থেকে সাফিয়াজ রাসনা এবং বরিশাল থেকে রাহাত খান। প্রথমেই যোগ দিচ্ছেন সাফিয়াজ রাসনা। রাসনা, আপনার কাছে জানতে চাই যে বাবুবাজারে চালের দাম কেমন দেখছেন, আর বৃদ্ধির কারণ হিসেবে আসলে ব্যবসায়ীরা কি বলছেন? এই
মুহূর্তে আমি আছি রাজধানীর মহাখালী কাঁচা বাজারে। এর আগে সকালে রাজধানীর সবচেয়ে যে বড় আড়ত চালের বাবু বাজার, সেখান থেকে আমি ঘুরে এসেছি। সেখান থেকে কিন্তু যারা পাইকারি বিক্রেতা আছেন বা চালের আড়তদার আছেন তারা কিন্তু বলছেন যে আসলে প্রতি বস্তায় কিন্তু আগে যে এই মৌসুমে প্রায় 150 থেকে 200 টাকা করে চালের দাম বেড়ে গিয়েছে এবং এখানে যারা খুচরা বিক্রেতা আছে তারাও কিন্তু বলছেন যে আগের তুলনায় কিন্তু চালের দাম অনেকটা বেড়ে গেছে এবং প্রতিদিনই বলা যায় যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে চালের দাম বেড়ে গেছে। মোটা চাল যেটি গত সপ্তাহে বিক্রি হতো যেটা 36 টাকা বা 38 টাকা, এই সপ্তাহে কিন্তু সেটি বিক্রি হচ্ছে প্রায় 42 টাকা এবং অন্যান্য চাল যেগুলো রয়েছে মিনিকেট, নাজিরশাহী, এই চালগুলো কিন্তু প্রায় 55 টাকা, 52 থেকে 55 টাকা এবং প্রতি কেজিতে বলা যায় যে 3 থেকে 4 টাকা করে এই চালগুলো বেড়ে গেছে। তবে চালের এখানে যারা খুচরা বিক্রেতা আছেন তারা বলছেন যে সম্প্রতি যে বন্যা হয়েছে এর ফলে কিন্তু এবারে প্রায় বাংলাদেশের মানুষের 3 থেকে 4 মাসের খাবারের ব্যবস্থার উপর কিন্তু একটা বিরূপ প্রভাব পড়বে এবং এর ফলে কিন্তু চালের দাম আরও বেড়ে যাবে। তো আমরা এখানে একজন খুচরা বিক্রেতার সাথে কথা বলতে চাই যে আসলে চালের বর্তমান বাজার সম্পর্কে এবং এর পরবর্তীতে যে চালের দাম আরও যে বাড়বে এটি সম্পর্কে একটু তার কাছ থেকে জানতে চাই। এখন অবস্থা ধরেন নতুন চাল আসছে মিনিকেট বাজারে, তারপরও চালের দাম অনেক বাড়তি, আগের চেয়ে 50 টাকা বাড়ছে পার বস্তায়। 2650 টাকা পরে মিনিকেট রশিদ বিশ্বাস আমাদের ক্রয় করা পাইকারি, খুচরা বেশি 55 টাকা। আর সবচেয়ে বেশি বাড়ছে মোটা চালের দাম, এবং যে চাল ছিল 1700 টাকা সেই চাল এখন হয়েছে 2100 টাকা পার বস্তায়, 407 থেকে 8 টাকা বাড়ছে পার কেজিতে। নারিশেল বাড়ছে 2 টাকা। আর যেমন 29 চাল আছে 28 চালে বাড়ছে পার কেজিতে 4 থেকে 5 টাকা। ভালো মানে 28 এখন 2350 টাকা বস্তা কিনে পড়ে, ঠিক আছে। এই হলো বাজারের পরিস্থিতি। পাইকার গুজি গেলে মোকামে গেলে ওনারা বলে যে বড় ভাই চালের দাম, মিলাররা চালের দাম ছাড়তেছেন, ধানের দাম বেশি, ধান পচে গেছে, পানি হাওয়ারে আটকে গেছে, এই নানান অজুহাত দেয়। সরকার তো এটার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে আসে না যে চালের দামটা কি। আসলে গরিব মানুষ যারা আছে তারা তো ধরেন 500 টাকা যারা রুজি করে তাদের চাল কিনতে গেলে 300 চলে যায়, যারা সংখ্যা বেশি, তাহলে অন্যান্য বাজার কি দিয়ে করবো। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি উনি বলছিলেন যে আসলে এর ফলে কিন্তু সাধারণ আয়ের যারা মানুষ বা নিম্ন আয়ের যারা মানুষ তাদের কিন্তু আসলে চালের দাম বেড়ে যাওয়ার ফলে কিন্তু তাদের উপরও একটা প্রভাব পড়ছে এবং তারা বলছেন যে এই ব্যাপারে এখনই একটা পদক্ষেপ নেওয়া জরুরি এবং সম্প্রতি হাওড় অঞ্চলগুলোতে যে ধরনের বৃষ্টির ফলে যে ক্ষতিটা হয়েছে বা এই ধান চালের যে ক্ষতিটা হয়েছে, এখানে যারা পাইকারি খুচরা বিক্রেতা আছেন তারা বলছেন যে অন্যান্য বছরের প্রতিবার তারা তাদের কাছ থেকে হাওড় অঞ্চলের মানুষের কাছ থেকে ধান কেনা হয় এবং কিন্তু এবার কিন্তু চিত্রটা একেবারে উল্টো, বরং তারা এখান থেকে চাল কিনে তারা খাচ্ছেন। তো আসলে সামনে এখানে যারা খুচরা বিক্রেতা পাইকারি বিক্রেতা যারা আছেন তারা বলছেন যে সামনে কিন্তু এই চালের দাম আরও বেড়ে যাবে এবং সেটার জন্য এখনই পদক্ষেপ নেওয়া যাবে। মিল মালিকদের বিরুদ্ধে যেই ধরনের অভিযোগটা এসেছিল, এখানে কিন্তু পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতা যারা আছেন তারা বলছেন যে এখন কিন্তু ধানের উৎপাদন কম হওয়াতে মিল মালিক যারা তাদের কাছে যেটি মজুদ ছিল তারা কিন্তু সেটিও ইতিমধ্যে ছেড়ে দিয়েছেন এবং তাদের কাছেও এই মুহূর্তে কোনো ধরনের কোনো মজুদ নেই। তো আমরা আসলে বলতে পারি যে এখানে যারা পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতা আছে তাদের সাথে কথা বলে আমরা যেটা বলতে পারি যে আসলে চালের দাম কিন্তু সামনে আরও পড়বে এবং এর প্রভাব পড়বে আমার যারা সাধারণ মানুষ রয়েছে, যারা নিম্নবিত্ত সাধারণ মানুষ থেকে শুরু করে সবার উপরে। যোজনা রাস্তা, আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সঙ্গে। এবারে যাব বরিশাল থেকে আমাদের সঙ্গে যোগ দেবেন সহকর্মী রাহাত খান। রাহাত, আমরা রাস্তার কাছে জানছিলাম যে ঢাকার বাজারে চালের দাম বেড়েছে, তো বরিশালের বাজারে কি অবস্থা আর ব্যবসায়ীরা এর কারণ হিসেবে আসলে কি বলছেন? ধন্যবাদ যোজন। আসলে ধান নদী খালের দেশ বরিশালে কিন্তু ধানের উৎপাদন এখনো বেশি, কিন্তু বরিশালে উৎপাদিত ধান উত্তর অঞ্চলে চলে যায় এবং সেখান থেকে চাল হয়ে বরিশালে আসে। এ কারণে কিন্তু সারা বছরই বরিশালের বাজারে বা দক্ষিণ অঞ্চলের বাজারে চালের দামটা তুলনামূলক বেশি থাকে। আর এর সাথে কিন্তু যোগ হয়েছে সাম্প্রতিক সময়ে যে উত্তর অঞ্চলে যে বন্যা কিংবা দক্ষিণ অঞ্চলে যে ভারী বর্ষণ, এ কারণে কিন্তু কিছু ধান নষ্ট হয়েছে। আসলে এই ধানগুলো বাজারে না আসতেই কিন্তু ব্যবসায়ীরা নানা অজুহাতে চালের দাম বাড়িয়ে
দেখিয়ে দিয়েছেন। আসলে আমরা বরিশালের বাজারে খোঁজ নিয়ে যেটি জেনেছি, আমি এখন রয়েছি বরিশাল নগরের ফরিয়াপট্টি এলাকায়, যেটি আসলে বরিশালের পাইকারি চালের আড়ত বলা হয়। এখানে আমি যেটি জেনেছি যে বাজারে এখন রয়েছে বুলেট চাল রয়েছে, কয়েক ধরনের 28 বালাম রয়েছে, আর রয়েছে মিনিকেট চাল, আর দেশি মোটা আমন রয়েছে এবং কাজলা চাল রয়েছে। এবার খোঁজ নিয়ে দেখা গেছে যে প্রত্যেক ধরনের চালের প্রতি কেজিতে 4 থেকে 5-6 টাকা কেজিতে বেড়েছে। আসলে এর কারণ হিসেবে তারা আমাদেরকে যেটি বলছেন সেটি আসলে যৌক্তিক নয় বলে অনেকে মনে করছেন। আমরা এখন এই চালের দাম নিয়ে কথা বলবো। এখানে একজন ক্রেতা দেখছি, আমরা দেখছি যে আপনি চাল কিনতে এসেছেন এখানে। আসলে গত সপ্তাহে বা এর আগের যে চাল কিনেছিলেন কি দামে কিনেছিলেন এবং এখন কি দামে কিনছেন, এ নিয়ে আপনার কি বক্তব্য আছে? আমার বক্তব্য, বর্তমান দেশের দুর্যোগ হওয়াতে চালের দামটা কিছু বেড়ে গেছে, যেহেতু ধান কিছু নষ্ট হয়ে গেছে, যার জন্য বর্তমানে পার কেজিতে 300 আর 3 টাকা 4 টাকা 5 টাকাও বেড়ে গেছে। সামনে কি হবে, যারা মধ্যবিত্ত তাদের এবং গরিব তাদের জন্য খুবই অসুবিধা হবে। এবং আগামীতে সরকার যদি ইতিমধ্যে যদি মনিটরিং না করে, চালের দাম দিন দিন বেড়ে যাবে। তাতে বাংলাদেশের যারা দৈনিক আয় করে খায়, চাল নিয়ে খায়, তাদের জন্য খুবই কষ্টকর হয়ে দাঁড়াবে। আমার সমস্যা, আমি এখন 1 মণ চাল নিতে আসছি, আর আমার আধা মণ নিতে আসছে, যেহেতু দাম বেড়ে গেছে। পার বস্তায় আপনার 800 টাকা, যেহেতু আমি অর্ধেক নিতেছি। আমরা এখন কথা বলবো এখানকার যারা মানে এই চাল আড়তের যারা লোকজন রয়েছেন তাদের সাথে। ভাই, আপনি একটু বলবেন যে গত বছর এই সময় বা চালের দাম কি ছিল এবং গত সপ্তাহখানেক আগে চালের দাম কি ছিল এবং এখন দাম কিরকম, আমাদেরকে একটু নাম ধরে বলবেন চালের দাম। গত বছরের চেয়ে এবছর চালের বাজার অনেক বেশি, 4-5 টাকা কেজিতে বেশি। গত বছরে এই সময় আরও 5 টাকা কম ছিল। এখন বর্তমানে বুলেট চাল চলে 36 টাকা 50 পয়সা, আর উপরে আছে যে 39 টাকা। আর তারপরে মাঝারি বালাম আছে যাইয়া 4040 টাকা কেজি। আর এখন বর্তমানে চলে যে 43 টাকা পর্যন্ত চলে। মিনিকেট চলে 48 টাকা 50 টাকা। বাজার অনেক বেশি। যদি সরকার ভ্যাটটা কমাইয়ে দেয় ইন্ডিয়ান চাউলের, তাহলে বাজার একটু পড়ার সম্ভাবনা আছে। ভাই, আমরা আর আপনার সাথে একটু সবশেষ কথা বলতেছি যে চালের দাম বৃদ্ধির কারণ কি? এটা তো এবছর এই দিনে নূতন চাউল আসছে, এবছর আসে না। যে চাউল পুরান ধান ছিল সেটা মিল কর্তৃপক্ষ আগেই বিক্রি করে ফেলেছে। এখন বর্তমানে যে বন্যা হয়েছে, ধান না আসাতে চাউলের দাম একটু মিল কর্তৃপক্ষ বাড়িয়ে দেওয়া হয়েছে বলে বাজারে বাড়তি হচ্ছে। ধন্যবাদ। যোজন, আপনি শুনলেন যে এখানকার যে যারা ক্রেতা এবং বিক্রেতা রয়েছে তারা কিন্তু আসলে ক্রেতারা কিন্তু চালের দাম বৃদ্ধিতে কিন্তু ক্ষুব্ধ, আর যারা আড়তদার রয়েছেন বা চালের বিক্রি করছেন তারা মূলত আসলে নানা অজুহাত দেখাচ্ছেন। কখনো সংকটের কথা বলছেন, কখনো মানে তাদের যে বৃদ্ধির যে নানা ধরনের অজুহাত রয়েছে। আসলে এ ধরনের অজুহাতে কিন্তু সাধারণ মানুষ ক্ষুব্ধ, কারণ তারা মনে করছেন যে চালের বাজারে কিন্তু সরকারের যথাযথ মনিটরিং হচ্ছে না, এবং এই কারণে মিলাররা কিংবা যারা চালের ব্যবসায়ী তারা আসলে কি দামে কিনছেন, কি দামে বিক্রি করছেন সেই সম্পর্কে আসলে মনিটরিং হচ্ছে না। তো এই ছিল যোজনা বরিশালের চালের বাজার নিয়ে সবশেষ অবস্থা। যা আসলে এক কথায় বলতে হয় যে বরিশালে চালের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষ কিন্তু ক্ষুব্ধ এবং তারা অতি সত্বর সরকারকে চালের বাজার নিয়ন্ত্রণ করতে দাবি জানিয়েছেন। রাহাত খান, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী রাহাত খান। নানা প্রতিকূলতায় দিন পার করছে হাওরের ফসল হারা মানুষ। সরকারি সহায়তার আশ্বাস পেলেও বাস্তব চিত্র অনেকটাই ভিন্ন। নিজের খাবার তো দূরের কথা, গবাদি পশু নিয়েও চরম অনিশ্চয়তায় দিন কাটছে হাওর অঞ্চলের কয়েক লাখ মানুষের। বাংলাদেশ লাইভে হাওরবাসীর খবর জানতে এবারে লোকেশন সুনামগঞ্জ, যোগ দিচ্ছেন সহকর্মী মাফিয়া মুক্তা। মুক্তা, আপনার কাছে জানতে চাই যে কেমন কাটছে আসলে হাওর অঞ্চলের মানুষের দিন?
যোজনা আমরা জানি যে গত 1 মাস থেকে আসলে এই হাওর অঞ্চলের মানুষ তাদের ফসল রক্ষার যে চেষ্টা চালিয়ে গেছেন সেটি কিন্তু আসলে শেষ পর্যন্ত তাদেরকে আসলে বাঁচাতে পারেনি এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে হাওর অঞ্চলের যে এলাকাগুলো রয়েছে যেখানে আসলে এই অঞ্চলের মানুষ তাদের ফসল উৎপাদন করে নিজের জীবিকা নির্বাহ করতেন, সেই সময়টুকুতে কিন্তু আসলে তাদের এই অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলে সব কিছু কিন্তু প্লাবিত হয়ে তাদের যে স্বপ্ন এবং সম্বলটুকু ছিল সেগুলো কিন্তু ভাসিয়ে নিয়ে গেছে। ঠিক একইভাবে কিন্তু আমরা দেখেছি যে তার পরবর্তীতে সাধারণ মানুষের যে কষ্ট দুর্দশা সেটি কিন্তু আস্তে আস্তে বাড়ছে। এই চিত্রটা কিন্তু অনেকেই বলছেন যে যত দিন যাবে ততই কিন্তু সেই সংকটগুলো আরও বাড়তে থাকবে। তো আমরা যেটি আসলে সাধারণ মানুষের সাথে কথা বলে দেখেছি, তারা যেটি বলছিলেন তাদের কাছে আসলে মজুদ ঠিক সেই পরিমাণ নেই যেটি দিয়ে তারা আসলে অনেকটা সময় তাদের জীবিকা নির্বাহ করবেন। তাদের কাছে কিন্তু সংকটের সময়টুকু আস্তে আস্তে বাড়ছে। আমরা একটু আজকে জানার চেষ্টা করব যে সুনামগঞ্জ এলাকায় যে হাওর প্লাবিত হয়েছে এবং সেখানকার মানুষজন যে আসলে সংকটে রয়েছে, এটি তো এই মুহূর্তে যে অবস্থায় রয়েছে এখন খাদ্য সংকট দেখা দিচ্ছে, ধীরে ধীরে হয়তো সেই সংকটগুলো আরও একটু বাড়তে থাকবে। তো আসলে এই পরবর্তী সময়টুকুতে কী ধরনের সংকট তৈরি হতে পারে সেই বিষয়টি নিয়ে জানার চেষ্টা করব। আমার সঙ্গে রয়েছেন হাওর বাঁচা সুনামগঞ্জ বাঁচা আন্দোলনের সদস্য সচিব বিন্দু তালুকদার। তার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করছি যে এই মুহূর্তে আসলে কী ধরনের সংকট দেখতে পাচ্ছেন এখানে। বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ জানেন প্রায় 1 মাস হয়ে যাচ্ছে বাঁধ ভেঙে সুনামগঞ্জের সকল বুড়ো ফসল সর্বশেষ এই চলতি সপ্তাহে শেষ হয়ে গেছে। এই বুড়ো মৌসুমে সুনামগঞ্জে বুড়ো ধান কাটার ধুম থাকার কথা ছিল, কিন্তু দুঃখজনক হলেও সত্য বাঁধ ভেঙে সকল ফসল তলিয়ে হাওরে এখন বর্ষা বিরাজ করছে। ইতিমধ্যে সকল ধান তলিয়ে যাওয়ায় সকল কৃষকদের ঘরে খাদ্য নেই, কৃষক পরিবারে হাহাকার চলছে, আহাজারি চলছে। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছিলাম সুনামগঞ্জের সকল ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারকে খাদ্য সহায়তা দিতে, বিনামূল্যে ত্রাণ সহায়তা দিতে। সরকার ইতিমধ্যে সুনামগঞ্জের 1.5 লাখ কৃষক পরিবারকে বিজিএফ দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। কিন্তু আচ্ছা, এই যে আপনি যেটি বলছিলেন যে ত্রাণ সহায়তায় আপনারা আবেদন জানিয়েছিলেন এবং সেটির জন্য সরকার ব্যবস্থা নিয়েছে, তো আপনি কি মনে করছেন খাদ্য সংকটের পাশাপাশি কী ধরনের সংকট আসলে সামনে আসতে পারে, এরকম কোনো জিনিস দেখছেন কিনা? আসলে আমরা বিভিন্ন এলাকা থেকে খবর পাচ্ছি ইতিমধ্যে যেহেতু হাওরের জীবন জীবিকা কঠিন হয়ে পড়েছে ধান তলিয়ে যাওয়ায়, অনেক পরিবার পরিজন নিয়ে রাজধানী সহ বিভিন্ন শহরে চলে যাচ্ছে। সরকার থেকে যে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে তা খুবই অপ্রতুল। সুনামগঞ্জে সরকারি হিসাব মোতাবেক 3,16,000 উপরে কার্ডধারী কৃষক রয়েছে, কিন্তু মাত্র খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে 1,50,000 পরিবারকে। আমরা দাবি জানিয়েছিলাম অন্তত 4 লাখ কৃষক পরিবারকে খাদ্য সহায়তা দিতে হবে। আর 30 কেজি চাল দিয়ে একটি কৃষক পরিবারের কোনোভাবেই চালা সম্ভব নয়। একটি কৃষক পরিবারের অন্তত 3 থেকে 5 জন লোক সংখ্যা থাকে। 30 কেজি চাল যদি 1 মাসের জন্য দেওয়া হয় সেক্ষেত্রে প্রতিদিন 1 কেজি চাল হবে। 1 কেজি চাল দিয়ে একটি কৃষক পরিবার কোনো মতে চলতে পারবে না। একের সাথে 500 টাকা দেওয়ার কথা বলা হয়েছে, সেই 500 টাকা দিয়ে 1 মাসের খরচের বাজার খরচ হবে না। তাই ইতিমধ্যে অনেক কৃষক হালের বলদ সকল গৃহপালিত গরু ছাগল বিক্রি করে কোনো রকম চলার চেষ্টা করতেছেন। আমরা দাবি জানিয়েছি সরকারকে ত্রাণ সহায়তা বাড়াতে হবে। আরেকটি কথা সরকারকে আমরা দাবি জানাতে চাই, যেভাবে ধান তলিয়ে গেছে ত্রাণ সহায়তা যদি বৃদ্ধি না করা হয়, ওএমএসের ডিলারের সংখ্যা যদি বৃদ্ধি না করা হয়, ওয়ার্ড পর্যায়ে চালু না করা হয়, তাহলে সরকারি এই সামান্য সহায়তা কৃষকরা এলাকায় থাকতে পারবে না। অনেকে ইতিমধ্যে কাজের সন্ধানে বিভিন্ন এলাকায় চলে যাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। আমরা বিন্দু তালুকদারের কথা শুনছিলাম, তিনি হাওর বাঁচা সুনামগঞ্জ বাঁচা আন্দোলনের সদস্য সচিব। তিনি জানাচ্ছিলেন যে আসলে সংকটগুলো কিন্তু আস্তে আস্তে বাড়তে যাচ্ছে এবং তিনি আরও একটি বিষয় বলেছেন যে এখানে যারা আসলে কৃষক পরিবার রয়েছে তারা যেমন সংকটে পড়তে যাচ্ছে, একই সাথে আমরা একটু চেষ্টা করছি কথা বলার। এখানে রয়েছেন আমার সঙ্গে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক, তার কাছ থেকে জানবো যে এটা উত্তরণের উপায় হিসেবে আসলে তারা কি দেখছেন, কি করা যেতে পারে। ধন্যবাদ। আমরা আসলে আমি রেড ক্রিসেন্ট সোসাইটির সুনামগঞ্জ ইউনিটের সেক্রেটারি। আমরা 29 মার্চ থেকেই পানি মূলত ঢুকে এবং 6 এপ্রিলের মধ্যেই অনেকগুলো হাওর পানিতে তলিয়ে যায় এবং পরবর্তীতে মানুষ জীবন যুদ্ধে নেমেছিল। একটা একটা করে হাওর অতিবৃষ্টি বাঁধ ভাঙার কারণে ডুবে যেতে থাকে এবং এখন প্রায় সবগুলোই ডুবে গেছে। আমরা আমাদের সংগঠনের কাছে আমরা আবেদন জানিয়েছি, ইন্টারন্যাশনাল রেড ক্রসের কাছে আমরা আবেদন জানিয়েছি পুনর্বাসন প্রকল্পের জন্যে। আমরা মনে করি যে এটা দীর্ঘমেয়াদী, যে আমাদের তো এখানকার আমাদের কোনো সামাজিক নিরাপত্তা নাই মানুষের, সেই ক্ষেত্রে সরকারি সাহায্যের পাশাপাশি
এই আমাদের এই হাওর পাড়ের স্কুল কলেজে লেখাপড়া করা ছেলে মেয়েদের তাদেরকে উপবৃত্তি প্রদান এবং সেই সাথে আমাদের শিলাবৃষ্টিতে যে ঘর বাড়ি নষ্ট হয়েছে সিআই শিট সরকার থেকে 155 বান্ডেল এই পর্যন্ত দেওয়া হয়েছে। বিভিন্ন আমরা আবেদন জানিয়েছি আমাদের সংস্থা থেকে আসার জন্যে এবং এইখানে আগামী এই আউশ ফসল কিছুটা আছে, আবার আমাদের আমন ফসলও কিছুটা করতে হবে। এভাবে ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যে মতিউর রহমান তিনি জানাচ্ছিলেন আমাদেরকে আসলে যে এখানে যে সংকটগুলো তৈরি হয়েছে সেগুলো সমাধানের জন্য আসলে কী ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে, আরও কী কী প্রয়োজন আসলে এই হাওর অঞ্চলের মানুষের সংকট থেকে বেরিয়ে আসার জন্য। ধন্যবাদ আপনাকে। মাফিয়া মুক্তা, আপনাকেও ধন্যবাদ। দর্শক, সুনামগঞ্জ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী মাফিয়া মুক্তা। এদিকে চট্টগ্রাম বন্দরে 130 বছর পূর্তি উপলক্ষে চলছে 2 দিনের পোর্ট এক্সপো 2017। আজ এই মেলার শেষ দিন। বাংলাদেশ লাইভে এবারে লোকেশন চট্টগ্রাম বন্দর, যোগ দিচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই মেলায় কি ধরনের উপকরণ আসলে প্রদর্শিত হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে চট্টগ্রাম বন্দরের সুনাম কিন্তু বিদেশিদের কাছে ছড়িয়ে দিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু এবং চট্টগ্রাম বন্দরের দেশি বিদেশি যারা বিনিয়োগকারী রয়েছেন তাদের কিন্তু উৎসাহ বাড়াতে কিন্তু আমাদের গতকাল থেকে চট্টগ্রামে কিন্তু শুরু হয়েছে পোর্ট এক্সপো 2017। কিন্তু আমরা আজকে এই মেলার কিন্তু দ্বিতীয় দিন চলছে, কিন্তু আমরা বলতে পারি এটাকে শেষ দিন হিসাবে আমরা বলতে পারি। এই মেলায় প্রায় 128টি স্টল রয়েছে, কিন্তু এখানে এই স্টলের মধ্যে অংশগ্রহণ করেছেন সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। কিন্তু আমরা কথা বলতে চাই আসলে আমাদের চট্টগ্রাম বন্দরের কিন্তু মুখপাত্র হিসাবে আমরা বলতে পারি কিন্তু জাফর আলম, আমরা কথা বলবো আসলে ওনার সাথে। আমরা জানতে চাই আসলে আজকের এই আয়োজন সম্পর্কে আমরা জানবো এবং চট্টগ্রাম বন্দর নিয়ে অগ্রগতি সম্পর্কে আমরা আপনার থেকে জানবো। চট্টগ্রাম বন্দর আসলে গত 25 তারিখে 130 বছর পূর্তি হয়েছে। এই বন্দর অনেক পুরাতন বন্দর এবং এই বন্দর হারবার হিসাবে তার ইতিহাস হচ্ছে খ্রিস্টপূর্ব 4th শতকের এবং 130 বছর আইনি কাঠামোর আগে এটি শুরু হয়েছিল, যেটি খুব স্বল্প পরিসরে শুরু হয়েছিল। এখন এটি বড় একটি বন্দর এবং এই ক্রমবর্ধমান বন্দর, এর গ্রোথ হচ্ছে 16-17% প্রবৃদ্ধি, যার জন্য আমরা অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছি। সামনে অনেকগুলো বন্দর আসছে, যেমন কেসিটি, পতেঙ্গা কন্টেনার টার্মিনাল, লালদিয়া এবং বে টার্মিনাল। এই সমস্ত টার্মিনালে হিউজ ইনভেস্টমেন্ট হবে। এই ইনভেস্টমেন্টের জন্য এই পোর্ট এক্সপো একটি বড় ধরনের ভূমিকা পালন করবে। আমাদের এবারের প্রথমবারের মতো পোর্ট এক্সপোর যে স্লোগান ছিল সেটি হচ্ছে বন্দরেই সমৃদ্ধি। কোনো দেশে যে দেশে বন্দর থাকে সে দেশ কখনো গরিব হতে পারে না। আমাদেরও প্রচুর বড় একটি 710 কিলোমিটার কোস্টাল লাইন আছে, আমাদের অনেকগুলো বন্দর আছে, আরও অনেক বন্দর আমরা সম্প্রসারণ করছি। এই বন্দর সম্প্রসারণে বিভিন্ন দেশ যাতে অংশগ্রহণ করে এবং তাদের সহায়তায় তারা যাতে এখানে পার্টিসিপেট করে এই দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা এইটি করেছি। আরেকটি হচ্ছে যে অনেকগুলো বন্দর যেহেতু হচ্ছে এর মাধ্যমে অনেক জব ক্রিয়েশনের সুযোগ আছে। তাই আমাদের যারা জব সিকার, যারা চাকরির সন্ধানে আছেন, তারা এখানে এসে তাদের ফিউচার জব এখান থেকে খুঁজে নিতে পারেন। এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি আসলে আয়োজকদের সাথে, তারা বলছেন আসলে বন্দরের গতি বাড়াতে আরও বিভিন্ন উদ্যোগের কথা। কিন্তু আমরা জানতে চাই আসলে আজকে এই মেলায় অনেক দর্শনার্থী আমরা দেখতে পাচ্ছি, সকাল থেকে দর্শনার্থীর ভিড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো মেলায় কিন্তু মুখরিত হয়ে পড়েছেন। কিন্তু আমরা কথা বলতে চাই দর্শনার্থীরা রয়েছেন, এই মেলাটাকে কেমন লাগছে তাদের? আসলে এই প্রথমবারই পোর্ট এক্সপো হচ্ছে, এত ভালো লাগছে, না আসলে হয়তো মিস করতাম। সব কিছু এত চমৎকারভাবে স্টলগুলো হয়েছে, তো আমরা খুবই আনন্দিত। আল্লাহ সামনে আরও বড় করে পরিসর করে যেন হয়, এটাই আমরা আশা করি এবং আশা করি যে সামনেও অনেক ভালো হবে। এটা কি দেখছেন এই মেলায়? বিভিন্ন পোর্টের অ্যাক্টিভিটিস ইয়েতে দেখা যাচ্ছে, দেখেছি। এই মেলাটা কেমন লাগছে? অনেক ভালো লাগছে আঙ্কেল, সুন্দর লাগছে, অনেক সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজানো স্টলগুলো দেখি ভালো লাগছে।
ধন্যবাদ। আমরা কথা বলেছি, আসলে এখানে অনেক দর্শনার্থী রয়েছেন, তারাও বলছিলেন আসলে এরকম মেলা যেন প্রতি বছরই যেন এই মেলার আয়োজন করা হয়, সেরকম তারা আমাদেরকে জানিয়েছেন। কিন্তু আমরা আপনাকে একটু তথ্য আপনাদেরকে জানাতে চাই। আসলে 1887 সালে কিন্তু চট্টগ্রাম বন্দরের যাত্রা শুরু হয় 50,000 মেট্রিক টন পণ্য উঠানামার মধ্য দিয়ে। কিন্তু আমরা এই বছরে আমরা যে রেকর্ড করেছে, কিন্তু সেই রেকর্ড হলো 7 কোটির চেয়েও বেশি পণ্য উঠানামা করেছে এই বন্দর দিয়ে। তো এখানে ব্যবসায়ীরা রয়েছেন, ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছিলেন, তারা বলছিলেন আসলে এই বন্দরের গতি আরও বাড়াতে হলে কিন্তু বন্দরের নতুন নতুন ইয়ার্ড সহ বিভিন্ন উদ্যোগ যদি বন্দর কর্তৃপক্ষ হাতে নিয়ে তারা বলছিলেন কিন্তু বন্দরের চাকা আরও বাড়বে, বন্দরের অর্থনীতিও কিন্তু ধরতে গেলে অর্থনীতিও আরও বাড়বে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ তথ্য। জয়, আপনাকে ধন্যবাদ। এদিকে রাজশাহীর পানির চাহিদা মেটাতে 2011 সালে মহানগরীর শ্যামপুর এলাকায় নির্মাণ করা হয় একটি পানি শোধনাগার। 103 কোটি টাকা ব্যয়ে ওই পানি শোধনাগারটি ওই বছরেই ওয়াসার কাছে হস্তান্তর করা হয়। কিন্তু বিশাল অঙ্কের টাকা ব্যয়ে নির্মিত এই পানি শোধনাগার কোনো কাজে আসেনি। বাংলাদেশ লাইভে এবারে লোকেশন বরেন্দ্র অঞ্চল খ্যাত রাজশাহী। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই পানি শোধনাগারটি আসলে কাজে আসছে না কেন? ধন্যবাদ যোজনা। আপনি যেমনটি বলছিলেন যে 103 কোটি টাকা ব্যয়ের যে পানি শোধনাগারটি নির্মাণ করা হয়েছে সেটি কোনো কাজে আসছে না। এর কারণ হলো যে পদ্মায় যে পানিকে শোধন করে নগরবাসীর কাছে সরবরাহ করার যে উদ্যোগটি সিটি কর্পোরেশন নিয়েছিল সেটি ভেস্তে গেছে। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে যেখানে এটি নির্মাণ করা হয়েছে সেখানে পদ্মা নদীতে কিন্তু পানি নেই। যে এই পাম্পটি চালু রাখতে হলে যে পরিমাণ পানি থাকার কথা পদ্মায় সেটি কিন্তু নেই। আরেকটি বিষয় হলো যে এখান থেকে যে পরিমাণ বালু উত্তোলন করা হচ্ছে এর ফলে কিন্তু মূল নদীর সঙ্গে যে পানির সংযোগ এটি কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে এইখানে কিন্তু কোনো পানি থাকছে না। এর ফলে বর্ষা মৌসুম ছাড়া এই পাম্পটিকে আর চালু রাখা যায় না। আপনাকে আরেকটি তথ্য দিয়ে রাখি যে ওয়াসা প্রতিদিন যে পরিমাণ পানি সরবরাহ করে থাকে নগরবাসীকে তার অর্ধেক পানি কিন্তু এখান থেকে আসতো বর্ষা মৌসুমে, কিন্তু এবার সেটি হচ্ছে না। মাত্র 3 মাস চালু থাকে এই পাম্পটি। এর ফলে যেটি হয় যে নগরবাসীর যে 13 কোটি লিটার পানির চাহিদা সেখানে মাত্র 6 কোটি লিটার পানি সরবরাহ করে থাকে ওয়াসা। তো আমরা এই নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে আছেন সুজনের এরিয়া কোঅর্ডিনেটর সুব্রত পাল। আমি জনাব সুব্রত পাল আপনাকে স্বাগত জানাই। আমরা একটু শুরুতেই জানতে চাই যে এরকম একটি প্রকল্প যে এখানে নেওয়া হলো এটি আসলে কাজে আসছে না, এটিকে আপনি আসলে কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটি করেছেন যে এর আগেও আমরা এটি নিয়ে কিন্তু কথা বলেছি যে এটি বিগত সিটি কর্পোরেশনের যারা ছিলেন তাদের সময়কার এটি একটি প্রকল্প ছিল, কিন্তু এই প্রকল্পটি কাজে আসছে না জনগণের জন্য। এটি একদমই সত্য কথা। কারণ তার পেছনে একটি বড় কারণ হলো যে যখন এই ধরনের বড় প্রায় 103 কোটি টাকার যে প্রকল্পটি ছিল এটি কিন্তু হিউজ একটি অ্যামাউন্ট। তো এই হিউজ একটি অ্যামাউন্ট যখন একটি কাজে ব্যয় করা হবে জনগণের স্বার্থে, তখন যদি সেই জায়গায় জনগণের অংশগ্রহণ না থাকে, পাবলিক পার্টিসিপেশন যদি না থাকে, তাহলে কিন্তু আসলে এই জায়গায় কিন্তু একটি বড় ধরনের প্রশ্ন দেখা দেয়। তাহলে কি এই জায়গায় কি বড় ধরনের কোনো দুর্নীতি হয়েছে? এই জায়গায় কি কোনো স্বচ্ছতার অভাব ছিল বা জবাবদিহিতার অভাব ছিল? এটি কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু এই প্রশ্নটি কিন্তু এখন তৈরি হয়েছে। তা আমি মনে করি যদি এটি জনগণকে সাথে নিয়ে পাবলিক হিয়ারিং করার মধ্য দিয়ে যদি একটি ফিজিবিলিটি স্টাডি করা হতো, একটি সমীক্ষা করা হতো এবং সমীক্ষার ফলাফলকে ধরে যদি এই ধরনের একটি উদ্যোগ নেওয়া হতো, তাহলে হয়তোবা আজকের যে সংকটটি তৈরি হয়েছে যে জায়গায় 13 কোটি লিটার পানি দরকার সে জায়গায় 6 কোটি বা 6.5 কোটি লিটারের মতো পানি নগরবাসী পায়, অর্থাৎ অর্ধেক পানি কিন্তু তারা পায় না। এই পানিটি কিন্তু তাদেরকে বিকল্প পথে কিন্তু ম্যানেজ করতে হয়, সরবরাহ করতে হয়। আজকে এই ধরনের একটি উদ্যোগ নেওয়ার ফলে এটি কিন্তু একটি বড় ধরনের সংকট দেখা দিয়েছে। বরং 103 কোটি টাকার একটি প্রকল্পের পেছনে কিন্তু এখন কিন্তু প্রতিনিয়তই কিন্তু একটি খরচ কিন্তু আরও হচ্ছে, অর্থাৎ খরচটি কিন্তু জনগণের ঘাড়ের উপরে চাপছে। আমি একটু জানতে চাই যে যেহেতু প্রকল্পটি হয়েছে এখন এখান থেকে উত্তরণের আসলে উপায়টা কি? আসলে উত্তরণের উপায় নিশ্চয়ই আছে, কারণ একটি সংকট যদি থাকে তাহলে সংকটের সমাধান করতে হবে এবং এই সংকটের সমাধানটি করার ক্ষেত্রে আমি মনে করি যে রাজশাহীর যে নাগরিকরা আছে তাদেরকে নিয়ে বর্তমান সিটি কর্পোরেশন এবং সেই সাথে ওয়াসা, কারণ ওয়াসাও কিন্তু যদিও তাদের ডিরেক্টলি একটি দায়িত্ব ছিল না, কিন্তু তারাও কিন্তু এই দায়িত্ব কিন্তু এখন এড়াতে পারে না। কারণ এটি যখন এই মুহূর্তে এটি কিন্তু ওয়াসা কিন্তু মনিটরিং করছে, ওয়াসা কিন্তু এটি ব্যবস্থাপনার দায়িত্বটি পালন করছে। তা আমি মনে করি ওয়াসা এবং সিটি কর্পোরেশন জয়েন্টলি যদি সাধারণ নাগরিকদেরকে সাথে নিয়ে
এটিকে যদি বিকল্প একটু উৎসের সন্ধান করা যায় এবং এটি যদি আপনি বলেছিলেন যে এখন বালু উত্তোলন করার ফলে আমরা ওই পরিমাণ পানি পাচ্ছি না, কিন্তু এটি কিন্তু পাওয়া সম্ভব আমরা যদি একটু পানির রাস্তাটা এখান থেকে নদীর সঙ্গে সংযোগটা করে দিতে পারি। ধন্যবাদ সুব্রত বল আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। যোজনা এই সুজনের এই যিনি আছেন এখানে এরিয়া কোঅর্ডিনেটর, তিনি যেমনটি বলছিলেন যে এটি যদি নদীর সঙ্গে মূল সংযোগটি করে দেওয়া যায় তাহলে হয়তো পানি পাওয়া যেতে পারে। এতে করে এইটি যেটি হবে যে এই প্রকল্পটি আবারও চালু করা গেলে পারে নগরবাসীর যে পানির সংকটটি আছে সেটি দূর করা যাবে। যোজনা এই ছিল রাজশাহীর শ্যামনগর থেকে আমার কাছে সর্বশেষ। কাজী সাহেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী কাজী সাহেব। নিউজ 24 সংবাদে নিব আরও একটি বিরতি, ফিরছি একটু পর। আবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। তাই তারা করার চেষ্টা করে নিজেদের ক্ষমতা, অবৈধভাবে উপার্জিত ক্ষমতাকে কুক্ষিগত করা বা নিষ্কণ্টক করার জন্য এই খুন খারাপি থেকে শুরু করে নানা ঘটনা ঘটিয়ে থাকে। বিচার না পাওয়ার যন্ত্রণাটা যে কি, আমার থেকে বোধহয় আর কেউ বেশি জানে না। কারণ আমি, আমার ছোট বোন রেহানা এবং আমাদের পরিবারের অন্যান্য সদস্য একই দিনে 1975 সালে 15ই আগস্ট আমাদের ধানমন্ডি বাড়িতে যেমন আক্রমণ করেছিল, ঠিক সেই সাথে সাথে আমার মেজো ফুপুর বাড়ি, সেজো ফুপুর বাড়ি, এমনকি ছোট ফুপুর বাড়ি, 3টি বাড়ি একই সাথে আক্রমণ করে। এবং এই 3 বাড়িতে, বিশেষ করে আমার মেজো ফুপু এবং সেজো ফুপু 2 বাড়িতেই কিন্তু নারকীয় হত্যাকাণ্ড চালায়। আর আমাদের বাড়িতে তো চালায়, একটি প্রাণীও সেখানে বাঁচেনি, এমনকি আমার ছোট্ট 10 বছরের ভাইটি করে রেহাই দেয়নি। এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছিল তাদের কিন্তু বিচার করা হয়নি, বরং তার দায় মুক্তি দেওয়া হয়েছিল ইনডেমনিটি অর্ডিন্যান্স করে। আর পরবর্তীতে এই খুনিরা, তাদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করা হয়েছে। এই খুনিরা যারা সেলফ ডিক্লেয়ার, নিজেরাই ঘোষণা দিয়েছে যে তারা হত্যা করেছে, তাদের চ্যালেঞ্জ ছিল কে তাদের বিচার করবে। 75-এর পরে যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে তারা তো তাদেরকে তোষামদিতেই ব্যস্ত ছিল, বিচার আর করবে কি, পুরস্কৃত কীভাবে করবে সেই খাতির করতেই তারা ব্যস্ত ছিল। কাজেই তারা তো দম্ভভাবে কথা বলবেই এবং তাদেরকে সেভাবেই তারা মদত দিয়েছে, সুযোগ দিয়েছে। এমনকি সেই খুনিদেরকে জনগণের ভোট চুরি করে পার্লামেন্টে সদস্য পর্যন্ত করা হয়েছে, আবার বিরোধী দলের চেয়ারেও বসানো হয়েছে যারা এভাবে স্বঘোষিত খুনি। এভাবেই খুনিদেরকে পুরস্কৃত করা হয়েছে, এটা আপনারা নিজেরাই দেখেছেন। সেই 15ই ফেব্রুয়ারি 96 সালের ইলেকশনে খুনি রশিদ এবং খুনি হুদাকে জাতীয় সংসদে সংসদ সদস্য করে নিয়ে আসা হয়েছিল এবং খুনি রশিদ তাকে বিরোধী দলের নেতা চেয়ারে বসানো হয়েছিল। আবার 88 সালের নির্বাচনে আমরা দেখেছি খুনি ফারুককে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট করা হয়েছিল, রাষ্ট্রপতি প্রার্থী বাংলাদেশে। আর বিভিন্ন দূতাবাসে তো তারা চাকরি পেয়েছে। এদের বিচার না করে পুরস্কৃত করা হয় যারা 18 জন মানুষকে নির্মমভাবে হত্যা করে। দর্শক, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর আপনারা এতক্ষণ সরাসরি দেখছিলেন সেটি। নিউজ 24 সংবাদ এখন এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।